নমস্কার, আদাব। আজ রাতে ক্রাইম পেট্রোল 10 থেকে আমরা পেশ করছি ওয়েস্ট বেঙ্গল কলকাতায় হওয়া রীতা গোমস রেপ কেসের শেষ ভাগ, যেটা সাম্প্রতিককালে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। ম্যাম, আমার তো মনে হচ্ছে নতুন কোনো গল্প তৈরি করছে ওরা। ম্যাম, বিক্রম যদি 1 জানুয়ারি থেকে অস্ট্রেলিয়াতে থাকে, তাহলে 16 ফেব্রুয়ারি রীতা গোমসের সঙ্গে কি করে দেখা করলো? এটাও হতে পারে এই বিক্রম সেই বিক্রম নয়, বা এটাও হতে পারে রীতা গোমসের এই লোকটার সঙ্গে কোনো যোগাযোগ ছিল আর এখন তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার মনে হচ্ছে না আমাদের এরকম কোনো কনক্লুশনে পৌঁছানো উচিত যতক্ষণ না আমরা মজহার কামরান আর শাহিদ হোসেনের আসল চেহারাটা জানতে পাচ্ছি। রীতা বলেছিল ওরা দুজন বিক্রমের বন্ধু। রাইট ম্যাম। আর ওরা দুজন এই রেপের সাথে জড়িত। একবার দুজনের মধ্যে একজন আমাদের হাতে ধরা পড়ে যাক অফিসার্স, আই এম টেলিং ইউ, আমাদের তদন্তের একটা নতুন চ্যাপ্টার খুলবে। আমরা সত্যের দিকে আরো এক ধাপে এগিয়ে যাব। রীতা, কোথায় যাচ্ছিস? মা, আমি একটা ইন্টারভিউর কল পেয়েছি, গিয়ে দেখি। দেখে নিন, এগুলো সবই আমার ছেলের ইমিগ্রেশন পেপারস। ম্যাম, এবার তো বলুন আসলে ব্যাপারটা কি? আপনারা কেন আমার ছেলেকে খুঁজছেন? আপনি র্যান্ডাল স্ট্রিট রেপ কেসের সম্পর্কে পড়েছেন এবং শুনেছেন, রাইট? হ্যাঁ, পড়েওছি, শুনেওছি। সো হোয়াট? ওই কেসে মুখ্য অভিযুক্তর নাম হলো বিক্রম সবরওয়াল। ওর দুই বন্ধুর নাম হলো মজহার কামরান আর শাহিদ হোসেন। আমার মনে হচ্ছে দেয়ার ইজ সাম কনফিউশন, কারণ আমার ছেলে তো এখন দেশের বাইরে আছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। কিন্তু হ্যাঁ, এই মজহার আর শাহিদ এই দুজনই আমার ছেলের বন্ধু, আর ওরা এখানেই আছে। অ্যাড্রেস আমার বাড়ির একেবারে সামনে, র্যান্ডেল স্ট্রিট। এই নিন। এই রিপোর্ট অনুযায়ী তো মেয়েটার রেপ হয়নি। আগে হ্যাঁ, মেডিকেল এক্সামিনেশনে রেপের কোনো চিহ্ন নেই, কিন্তু রেপ হওয়ার 9 দিন পর প্রায়শই খুব মুশকিল হয়ে যায় মেডিকেলি প্রুফ করতে। মানে রেপ হয়ে থাকতে পারে, হতেও পারে আবার নাও হয়ে থাকতে পারে। কিন্তু ডক্টর, আপনার রিপোর্টে তো আঘাত আর চোটের চিহ্ন আছে। আগে হ্যাঁ রয়েছে চিহ্ন, হাতেতে, গলাতে, পিঠে আর পায়েতেও। ডক্টর, আপনি এক্ষুনি বললেন অ্যাসল্টের 9 দিন পরে প্রায়শই মেডিকেলি রেপ প্রমাণ করা মুশকিল হয়ে থাকে, কিন্তু এই ইনজুরিয়াস বলছে কিছু একটা হয়েছিল। যদি আঘাতের উপর বেস করে বলি তবে হ্যাঁ। ডক্টর, আপনি কি এই আঘাত দেখে বলতে পারেন যে এটা কতদিনের পুরনো? অ্যাকচুয়াল টাইম তো বলতে পারবো না, তবে এই চোট খুব তাজাও নয় আর পুরনোও নয়। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। হ্যাঁ, অফকোর্স, বিক্রম আমাদের ভীষণ ভালো বন্ধু। কিন্তু ম্যাম, ও তো এখন অস্ট্রেলিয়াতে আছে। ইনফ্যাক্ট ম্যাম, 16 ফেব্রুয়ারি রাতে তো আমরা ট্যাটু পাবে যাইনি। মজহার আর শাহিদ, 16 ফেব্রুয়ারি রাতে কোথায় ছিলে তোমরা দুজন? 16 ফেব্রুয়ারি, হ্যাঁ, আমাদের এক বন্ধুর বার্থডে পার্টি ছিল সল্ট লেকে। আমরা রাত্রি 1:30 অবধি ওখানেই ছিলাম। আর ম্যাম, আমরা এই পার্টিতেই আমাদের মোবাইল থেকে একটা ভিডিও করেছিলাম ম্যাম। দেখাও। মজহার, ওই ভিডিওটা দেখা। ও হচ্ছে শাহিদ হোসেন আর এ মজহার কামরান। স্যার, এরা ওই দুজন নয়। এরা মজহার আর শাহিদ, বিক্রমের বন্ধু। স্যার, এরা ওই দুজন নয় যে মজহার আর শাহিদকে আমাকে পাবে দেখানো হয়েছিল, আর যারা আমরা তো সেদিন মজহার আর শাহিদ, তোমরা এখানে এসেছো, থ্যাংক ইউ সো মাচ। ইউ মে গো নাও। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। যদি এই 3 জন ওই 3 জন না হয়ে থাকে, তাহলে ওই 3 জন কারা যাদের সাথে রীতার পাবে দেখা হয়েছিল? আর রীতা গোমসের কথা অনুযায়ী যারা ওকে গাড়িতে রেপ করেছে। ম্যাম, এমনও তো হতে পারে যে রীতা গোমস ট্যাটু পাব যায়নি,
ম্যাম, অনেকে তো এটাও বলছে যে এই পাবে যাওয়ার ব্যাপারটা রীতা পুরোটাই বানিয়ে বলছে। আদৌ এমনটা কিছু হয়নি। রীতার বন্ধু শায়লা আর কঙ্কনা, আমি ওদের সাথে কথা বলতে চাই। আর হ্যাঁ, রীতা গোমসের প্রতিটা ডিটেল চাই আমার। ইয়েস ম্যাম। বিক্রম সাভারওয়াল, মজর কামরান আর শাহিদ হোসেন, যখন এই তিনজনকে ট্রেস করা হলো তখন জানা গেল যে এরা সেই তিনজন নয় যাদের রীতা পাবে দেখেছিল। তাহলে এই তিনজনের পরিচয়ের আর তাদের নামের কনফিউশন কি ছিল? আসলে কারা ছিল এই তিনজন? আগে হ্যাঁ, আমি, রীতা আর কঙ্কনা 16ই ফেব্রুয়ারি রাতে পাবে গিয়েছিলাম। আর 12টা নাগাদ আমরা দুজনেই ওখান থেকে বেরিয়ে যাই। আর রীতা ওখানে একা ছিল? আগে হ্যাঁ, ওর আরো একটা ড্রিঙ্ক নেওয়ার ছিল, ওখানেই থেকে গেল। যখন তোমরা দুজন ওখানে ছিলে তখন তোমরা কি বিক্রম বা তার বন্ধুদেরকে দেখেছো বা নোটিস করেছো? কারণ রীতা বলছিল ওদের সাথে ওর ওখানেই দেখা হয়েছিল। আগে না, আমরা ওদেরকে দেখিনি, হয়তো আমরা চলে যাওয়ার পর ওদের সঙ্গে দেখা হয়েছে। শায়লা আর কঙ্কনা, আপাতত তোমরা দুজন যেতে পারো, দরকার পড়লে তোমাদের সাথে আবার কথা হবে। ম্যাম, রীতা গোমসের কাছে এই মুহূর্তে কোনো কাজ নেই। ও প্রথম চাকরি এই কারণেই ছাড়ে কারণ ওর মা প্রায় অসুস্থ থাকেন, তাই ওকে বাড়িতে থাকতে হয়। ম্যাম, ও ডিভোর্স কবে হয়েছে? 2006-এ। বিয়ে হয় 1994 সালে। স্বামীর নাম রায়ান আর এটা ছিল একটা লাভ ম্যারেজ। বড় মেয়ে নিকোল 1999-এ জন্মেছে। ছোট মেয়ে সারা 2001-এ জন্মেছে। রীতা রায়ানের মধ্যে বনিবনা হতো না, এই কারণে মিউচুয়াল কনসেন্ট নিয়ে দুজনে আলাদা হয়। ম্যাম, তবে থেকে রীতা বিভিন্ন কল সেন্টারে কাজ করে ওর মেয়েদের প্রতিপালন করছে। বর্তমানে ও মা আর ঠাকুমার সাথে থাকে। এই মহিলার কাছে মিথ্যে কথা বলার কোনো রিজন নেই। কি পাবে ও মিথ্যে কথা বলে? আমার মনে হয় যাদের সাথে ও দেখা হয়েছিল তারা 3টে মিথ্যে নাম নিয়েছিল। কিন্তু ম্যাম, এই 3টে নামই কেন? হয়তো 3জন বিক্রম, মজহার আর শাহিদকে ভালো করেই চেনে। ইয়েস ম্যাম, হতে পারে কোনো কারণ আছে এই 3জনকে ফাঁসানোর ব্যাপারে। অথবা কোনো ষড়যন্ত্রই নেই, নিজের আইডেন্টিটি লুকানোর জন্য ওই 3টে নামেরই ব্যবহার করা হয়েছে। বিষয়টা এরকম, তুমি এখনই পাবে গেলে আর নিজেকে রয় বলে ইন্ট্রোডিউস করলে, কেউ কেন সন্দেহ করবে? ম্যাম, আমাদের ট্যাটু পাবে যাওয়া উচিত। হ্যাঁ, রীতা গোমসকেও সাথে নিয়ে যাব। হ্যাঁ, আমি এখনই রেডি হয়ে আসছি। হ্যাঁ। কি বললো আন্টি? ওরা আমাকে পাবে ডাকছে। তোমার টেনশন হচ্ছে? হ্যাঁ। আমি যাব তোমার সঙ্গে? চলো, আমিও যাচ্ছি। আন্টি, ওরা নিতে আসছে। আচ্ছা আচ্ছা, ওই ডিসিপি অনুরাধা সরকার অনেস্ট অফিসার, নিয়ম কানুন মেনে চলেন। ওই রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল বলো। ম্যাম, ওই রাতে আমি আমার দ্বিতীয় ড্রিঙ্ক অর্ডার করার জন্য এখানে এসেছিলাম, এই কাউন্টারে, যখন ওই লোকটা আমাকে এখান থেকে হাই বলেছিল। 1 more ড্রিঙ্ক প্লিজ। হাই। হাই ম্যাম, ইউর ড্রিঙ্ক। তারপর আমি আমার বন্ধুদের কাছেই ফিরে গিয়েছিলাম, ওইখানে শায়লা আর কঙ্কনার কাছে। যখন তোমার প্রথমবার ওই বিক্রমের সাথে দেখা হয়েছিল তখন তোমার বন্ধু শায়লা আর কঙ্কনা এখানেই ছিল পাবে? হ্যাঁ ম্যাম। তুমি ছিলে ওই দিন ডিউটিতে? হ্যাঁ ম্যাডাম, সেদিন ওই লোকটা হুইস্কি খাচ্ছিল। ম্যাম, শায়লা আর কঙ্কনা এখান থেকে 12টায় চলে গিয়েছিল। বাই। চল, খেয়াল রাখবি নিজের। বাই। গো সেফ। ওকে ওকে, বাই, টেক কেয়ার। বাই। তারপর আমি এখানে আরেকটা ড্রিঙ্ক অর্ডার করতে আসি। 1 beer প্লিজ। একটা হুইস্কি আমার জন্যও। হাই। হাই। আমার নাম বিক্রম সাভারওয়াল। ওই লোকটাও ওই সময় এখানে আসে আর সেও নিজের জন্য দ্বিতীয় ড্রিঙ্ক অর্ডার করে। হ্যাঁ ম্যাডাম, উনিও অর্ডার করেছিলেন। তারপর ম্যাম, আমি ওর সাথে ওখানে ওই টেবিলে বসেছিলাম। রীতা, তুমি কি করো? আপাতত আমি জবলেস। ম্যাম, আমরা খুব একটা বেশি কথা বলিনি,
ও আমাকে ওর অফিসে জব অফার করলো, তখনই ওর বন্ধু মাজহার আর শাহিদ ওখানে এলো। তাই ডুড, এরা আমার বন্ধু। ও হচ্ছে শাহিদ হোসেন আর এ মাজহার কামরান। তারপর ম্যাম আমি ওখান থেকে চলে যাই। তারপর তোমার সাথে বিক্রমের বাইরে আবার দেখা হলো। ও নিজের গাড়ির ভেতর ছিল আর মাজহার ওর পাশে বসেছিল, রাইট? ইয়েস ম্যাম। হাই। হাই। আমি কোথাও ড্রপ করে দেবো? যখন বিক্রম তোমাকে লিফট দেওয়ার জন্য তোমার কাছে এলো তখন ওর সাথে মাজহারও ছিল গাড়িতে, তাই তো? ইয়েস ম্যাম। ও ফ্রন্ট সিটে বসেছিল, আমি পেছনের সিটে বসি। কিছুক্ষণ বাদে বিক্রম গাড়িটাকে গেটে দাঁড় করালো। তারপর তিনজন আচমকা গাড়িতে ঢুকে এলো, পেছনের দরজা খুলে, যেখানে আমি বসেছিলাম। হাই। বিক্রম। তারপর ওরা আমাকে ব্যাকলাইট ক্রসিং এ ফেলে দিল। আপনার পাবে সিসিটিভি নেই? আছে তো ম্যাডাম। আমার 16ই ফেব্রুয়ারি রাতের ফুটেজ চাই। শিওর ম্যাডাম। আপনার পার্কিং স্টাফ গাড়ির রেকর্ড নিশ্চয়ই রাখে? অফ কোর্স রাখে ম্যাডাম, আমাদের পার্কিং লটেও সিসিটিভি ক্যামেরা আছে। খুব ভালো, আমার ওই ক্যামেরারও ফুটেজ চাই। অবশেষে সত্যিটা প্রকাশ পেতে চলেছিল। দুধের থেকে জল আলাদা হওয়ার সময় এসেছিল। হ্যাঁ, যদি সিসিটিভি ফুটেজকে বিকৃত করা হতো তাহলে অন্য কিছু হতে পারত, কিন্তু তার চান্স খুব কম ছিল, একরকম অসম্ভব। রিতা, এরাই কি বিক্রম আর মাজহার? হ্যাঁ ম্যাম, এই বিক্রম আর মাজহার। এই আর এটা কি ওই গাড়িটাই? হ্যাঁ ম্যাম। রেজিস্ট্রেশন ডিটেল বের করো। ইয়েস ম্যাম। হে যেই হোক যেখানেই হোক আমরা ওকে ধরে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ। আপনি যেটা করছেন খুব ভালো কাজ করছেন, না হলে এখনো পর্যন্ত আমাদের রিতাকে শুধু হিউমিলিয়েশন আর ইনসাল্টই সহ্য করতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কসের কোনো প্রয়োজন নেই, আমি নিজের ডিউটি করছি। যেই মুহূর্তে এরা আমাদের হাতে ধরা পড়বে আপনাদেরকে ফোন করে ডেকে নেব। ম্যাম, এটা ওই গাড়িটারই পেপার। এই গাড়িটার মালিক কোনো রমেশ মেহতা, যাদবপুরের বিজনেসম্যান। এখানে শেক্সপিয়ার সরণিতে ওনার অফিস আছে। ওনাকে ইনফর্ম করো, আমরা আসছি। আগে এটা আমারই গাড়ি। আরে কে? এ তো আমার ছেলে মিকি। মিকিকে কোথায় পাবো? গাড়িটা এখন আছে কোথায়? আপনারা এগুলো আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনার ছেলে একটা রেপ কেসে ইনভলভ মিস্টার মেহতা। হোয়াট? কিন্তু সেটা কি করে হয়? মিস্টার মেহতা, মিকি কোথায় তাড়াতাড়ি বলুন। মিকি তো নিজের বন্ধুদের সাথে বাইরে গেছে, মানে বলতে চাইছি ও আউট অফ স্টেশন। কোথায় সেটা তো বলেনি আমাকে। মিকির ফোন নাম্বার তো নিশ্চয়ই আছে আপনার কাছে। আপনার ছেলে যখন 20330054। আমরা খুঁজে নেব, আর ততদিন ওর সাথে কন্ট্যাক্ট করার চিন্তাও করবেন না, খুব খারাপ হতে পারে। দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। সেটা তো তখন জানা যাবে যখন ও ধরা পড়বে, আর যদিও পালায় তাহলে বোঝা যাবে যে আপনি ওকে সাহায্য করছেন। ওকে, থ্যাংক ইউ। মিকির সেলফোনের কারেন্ট লোকেশন হাওড়া স্টেশন। এক্স্যাক্ট লোকেশন বের করো।
ম্যাম আপনার গেস ঠিকই ছিল, গাড়িটা কার পার্কিং লটে একেবারে এন্ট্রান্সের মুখেই দাঁড়িয়ে। ম্যাম ওই যে গাড়িটা, আর সেলফোনের লোকেশনও স্টেশনের আশেপাশেই রয়েছে। ওকে বাইরে আসতে দাও, আমরা এখানেই ওয়েট করব। ওই যে আসছে, লেটস গো। ক্রাইম ব্রাঞ্চ মিকি মেহতা, তোমার সাথে একটু ডিসকাস করার আছে, নিয়ে চলো। আসল অপরাধী পুলিশের হাতে ধরা পড়ে। এবার এই কেস সমাধান হতে চলেছিল। ঘোষ, এদিকে এদিকে। ম্যাডাম এই দেখুন, এটা পেছনের দরজা থেকে পেয়েছি। সবার আগে নাম। আমি জানি তুমি মিকি মেহতা। তুমি? জাভেদ শেখ। সেই রাতে তোমার সাথে আরো 3 জন ছিল, কোথায় তারা? একজন উসমান ছিল, ও জাভেদের দাদা। আরেকজন পারভেজ আলম, আর তৃতীয়জন সাদিক মির্জা। তুমি রীতাকে নিজের নাম বিক্রম সবরওয়াল বলেছ, আর বাকি 2 বন্ধু মজার কামরান আর শাহিদ হোসেনের নাম বলেছে। তুমি কি এই 3 জনকে চেনো? বিক্রম, শাহিদ আর মাজার, এরা 3 জন যে জিমে যেত, আমরা ওই জিমে যেতাম। ওদের নাম কেন জড়ালে? ওদের সাথে কোনো শত্রুতা? না ম্যাডাম, আমাদের কারোর নাম তো ব্যবহার করতেই হতো, তাই ওদের নাম নেই। শুধু অপরাধ করার জন্য ওদের নাম টেনে আনলে? ম্যাডাম, আমি ওই মহিলাকে রেপ করিনি, আর আমিও করিনি। তাহলে কে করেছে? ওসমান। ও তোমার দাদা? হ্যাঁ। আর তোমরা ওখানে বসে বসে দেখতে থাকলে, আর মিকি তুমি গাড়ি চালাচ্ছিলে। এদিকে ওসমান ওই মহিলাকে রেপ করতে থাকলো, আর তারপর ওকে আহত অবস্থায় তোমরা গাড়ির বাইরে ফেলে দিলে। বাকি 3 জনকে তাড়াতাড়ি হাজির করো, আর রীতা গোমসকেও ডাকো। এতে আঠা লাগিয়ে এভাবে রাখতে হয়। মা, আমার ফোনটা দাও না প্লিজ। অ্যান্ড দেন এটাকেও, বাট ডু ইট প্রপারলি। হ্যাঁ রীতা? হ্যাঁ, ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন। হ্যালো, হ্যাঁ আমি এখনই আসছি। থ্যাংক ইউ সো মাচ। কি হলো? মা, ওরা ধরা পড়েছে, আমাকে আইডেন্টিফিকেশনের জন্য ডেকেছে। আমি ঘুরে আসছি। আমিও তোর সঙ্গে যাচ্ছি। না না মা, নিকোলার সারার কাছে কাউকে থাকতে হবে, আমি ঘুরে আসছি।
আমি যাব তোমার সাথে? না সোনা, থ্যাংক ইউ সো মাচ, আইল ম্যানেজ। গাড়ি তো সবে স্টার্ট হয়েছে, অনেক দূর যাবে। হ্যাঁ স্যার, এরা ওরাই। ও নিজের নাম আমাকে বিক্রমই বলেছিল, আর ওই ছেলেটার সঙ্গে এই বলে পরিচয় করেছিল যে ওর নাম মাজহার কামরান। এটা আমরা ওই গাড়িতে পেয়েছি। ম্যাম, এটা তো আমারই। ওই ছেলেটার আসল নাম মিকি মেহতা, এক বিজনেসম্যানের ছেলে। আর যেই দুই বন্ধুকে ও মাজহার কামরান আর শাহিদ হোসেনের নামে ইন্ট্রোডিউস করিয়েছিল, ওই দুজন হলো জাভেদ আর উসমান শেখ। ওরা দুই ভাই, আর বাকি দুজন হলো পারভেজ আলম আর সাদিক মির্জা। নিজের নাম বদলে দিয়েছিল যাতে চিনতে অসুবিধে হয়। অন্য মেয়েদের সঙ্গে এমনই করেছে হয়তো। হতে পারে, কিন্তু এখন অব্দি এরকম কোনো কমপ্লেন্ট আমার কাছে আসেনি। হয়তো প্রতিবার এরা আলাদা পদ্ধতি ব্যবহার করে। ম্যাডাম, এই দুই ভাই ওসমান আর জাভেদ শেখ যাদবপুরে থাকে। লেদারের ফ্যামিলি বিজনেস আছে। চতুর্থ পারভেজ আলম কালীঘাটে থাকে, ওরও লেদারের বিজনেস। পঞ্চম জন সাদিক মির্জা, গড়িয়ায় মোবাইলের দোকান আছে ওর। আমি সবাইকে কাস্টাডিতে চাই অফিসার। ইয়েস ম্যাম। আচ্ছা রীতা, এরা দুজন বলতে চাইছে যে রেপ শুধু ওসমান করেছে, সত্যি কি? হ্যাঁ ম্যাম, কিন্তু এরা আগে থেকেই প্ল্যান করেছিল। যদি আমি না হতাম তো অন্য মেয়ের সাথে করত। সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছিল, কেননা ওই ছেলেটি যার নাম আপনি ওসমান বললেন, ও কন্ডম ব্যবহার করেছিল। আমার ভুলটা কি ছিল ম্যাম? যে আমি একজন সিঙ্গল মাদার আর জীবনটাকে নিজের মতো করে বাঁচতে চাই। আমার ঘুরে বেড়াতে ভালো লাগে, পাবে যেতে ভালো লাগে। পাবে গিয়ে একটা বিয়ার খেয়েছি বলে এটা এত বড় অন্যায় যে আমি যে কোনো টম ডিক অ্যান্ড হ্যারির কামনার শিকার হতে পারি? সবাই আমার মোরালিটিকে মাইক্রোস্কোপের নিচে রেখে বিচার করছে, আমাকে নোংরা নোংরা কথা বলছে, লুজ ক্যারেক্টার অ্যানাউন্স করছে। চালু বাজারের মেয়ে, না জানি আরো কত কি। লুক রীতা, এ ব্যাপারে তোমাকে শক্ত হতেই হবে। তোমার নিন্দে পুরুষ করুক বা মহিলা, এই সব কিছুকে সামলে তোমার নিজের জীবন নিজের মতো করে বাঁচতে হবে, তাই না? শটে সবকিছু রেডি আছে তো? অর্ডার, রোলিং, অ্যাকশন। আরে এটা গেল কোথায়? আরে লাশটা কোথায় গেল? কোথায় গেল? আরে দেখিনি আমি। কাট ইট। এখনো বাকি আছে 5 মিনিট। দূর বাবা, বললাম না এখনো দেরি আছে। 1 মিনিট দাঁড়াও, দেখো তো কে এসছে। আর হ্যাঁ, যদি ওই নতুন অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে বলবে পুরো 1 ঘন্টা লাগবে। ওকে? হ্যাঁ স্যার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ক্রাইম ব্রাঞ্চ। স্যার, আমি উসমানকে অনেক দিন ধরে দেখিনি। সানা, ওসমান শেখ তোমার বয়ফ্রেন্ড? না না স্যার, ও তো শুধু আমার ভালো বন্ধু।
লাস্ট কবে দেখা হয়েছে তোমাদের? অনেক দিন হয়ে গেছে স্যার, 1 মাস মতো। দেখো সানা, আমরা জানি যে ওসমান তোমার বয়ফ্রেন্ড, কিন্তু হয়তো তুমি জানো না যে ওসমান একটা ক্রিমিনাল কেসে ইনভলভড। স্যার আমি সত্যিই জানি না উসমান কোথায়। ইনফ্যাক্ট আমি নিজেই কলকাতার বাইরে ছিলাম। কোথায় ছিলে তুমি? মুম্বাই। মুম্বাইয়ের কোথায়? হোটেল সালভিরা, জুহু। ও নিশ্চয়ই তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, মনে রেখো প্রথমেই তুমি আমাদের জানাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হোটেলের রেজিস্টার আমি চেক করেছি আর রিসিপ্টটা আমার হাতেই আছে স্যার। সানা কি ওই হোটেল উঠেছিল? হ্যাঁ স্যার, আর উসমানও ওর সাথেই ছিল। রুমটা ওর নামেই বুক ছিল আর ওর সিগনেচারও রয়েছে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। তুমি প্রথমে মিথ্যে বলেছ, কেন বলেছো জানতেও চাই না। আর একটা চান্স দিচ্ছি, বলো ওসমান কোথায়? ম্যাম আমি সত্যি বলছি, আমি জানি না ও কোথায়। আর শুটে অফিসারদের দেখে আমি সত্যি ঘাবড়ে গেছিলাম। ম্যাম গড প্রমিস, আমি এটাও জানতাম না যে উসমান এতটা নোংরা কাজ করেছে। ওসমান নিজের বাড়িতে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, ও সব জানতে পেরে গেছে যে আমরা ওকে খুঁজছি। কিন্তু আমার পুরো বিশ্বাস আছে ও কখনো না কখনো তোমার সাথে ঠিক কন্ট্যাক্ট করবে। যতই হোক তুমি ওর গার্লফ্রেন্ড ছিলাম। এরকম লোকের কে বা গার্লফ্রেন্ড হবে? ও যেই আমাকে কন্ট্যাক্ট করবে আমি সেই মুহূর্তেই আপনাকে জানিয়ে দেব। ম্যাডাম, পারভেজ আলমকে ধরা গেছে। ওকে ওর বাড়ি থেকেই ধরা গেছে, কালীঘাটে। ভেরি গুড। ওসমানের সাদিকের কোনো খবর? ওদেরকে এখনো ট্রেস করা যায়নি। রেড অ্যালার্ট ইস্যু করো। ওর ঘর, এলাকায় আর আড্ডার জায়গায় নজর রাখো। ইয়েস ম্যাম। হ্যালো, ডিসিপি সরকার বলছি। ম্যাডাম আমি অ্যালাইভ নিউজ থেকে বলছি। এই কথাটা কি সত্যি যে আপনি র্যান্ডেল স্ট্রিট রেপ কেসের অভিযুক্তদের গ্রেফতার করে ফেলেছেন? এখনো ইনভেস্টিগেশন চলছে। ম্যাম তাহলে কি রিতা গোমসকে সত্যিই রেপ করা হয়েছিল? এটা কি সত্যি যে রিতা গোমস কোনো মন গড়া গল্প বলছিলেন না? দেখুন, এই কেসের এখন ইনভেস্টিগেশন চলছে, তাই এই বিষয়ে এখন আপনাকে কিচ্ছু বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি এই কেসের অ্যানাউন্সমেন্ট হবে। থ্যাংক ইউ। বইগুলো ঠিকঠাক নিয়েছিস তো? কম্পাস বক্স? হ্যাঁ সব নিয়েছি, শুধু টিফিনটাই আমার। তোমার টিফিন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে রেখে দিই। সারা নিজের টিফিন পুরোটা খাবে কিন্তু। মা, তুমি হার মানোনি, লড়াই করেছো। আই এম প্রাউড অফ ইউ মা। তোমার সাপোর্ট ছাড়া এটা পসিবল ছিল না নিকোল। থ্যাংক ইউ সো মাচ সোনা। তুমি খুব ভালো কাজ করেছো। ওয়েল ডান। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মিনিস্ট্রি মিটিং এর জন্য ডেকেছে, এই কেসটা নিয়ে ডিসকাস করতে চান। ডিসিপি অনুরাধা সরকারের তত্ত্বাবধানে কলকাতা ক্রাইম ব্রাঞ্চ এই কেসটির সত্যতা তুলে ধরে। আর এই সত্যতা সেই মিথ্যা থেকে অনেকটাই আলাদা ছিল যা প্রশাসন আর পুলিশের আধিকারিকরা সত্য মনে করছিল। এরা সবাই রীতা গোমসের কেসটাকে একটা ষড়যন্ত্র বলেছিল। তার চরিত্রকে, তার পার্সোনাল লাইফকে সবকিছু এর মধ্যে টেনে আনা হয়। আর এখন সেই সমস্ত আধিকারিকরা লজ্জায় মুখ লুকোতে বাধ্য হচ্ছে। ম্যাডাম কিছুই তো জানি না দিদি, যদি আই নো দ্যাট। ডিসিপি সরকার, আপনি কি প্রথম থেকেই জানতেন যে রীতা গোমস কোনো গল্প বানাচ্ছেন না? আমি আগে থেকেই কিছু ঠিক করি না। আপনি আপনার ডিপার্টমেন্টের টপ অফিসারদের চিন্তাধারাকে ভুল প্রমাণ করেছেন। সরি, আপনার প্রশ্নটা ঠিক নয়। আমার ডিপার্টমেন্টের সাথে আমার কোনো লড়াই নেই। এই কেস পুরো ফোর্স মিলে সলভ করেছে, আর এই কেস সলভ হওয়াতে পুরো ডিপার্টমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশন খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ। যদি খুশি হয়েছেন তাহলে আপনার ট্রান্সফার কেন হচ্ছে? দেখুন, আমি একজন পাবলিক সার্ভেন্ট, পুলিশ অফিসার। নিজের কাজ খুব ভালো করে জানি, এই দেশের ল অ্যান্ড অর্ডারকে মানি। কাজেই আমাকে যেখানেই দায়িত্ব দেওয়া হোক না কেন, আমি আমার ডিউটি চালিয়ে যাব।
নিষ্ঠার সাথে। থ্যাংক ইউ। এই চলে যান আপনারা। আন্না ম্যাম। ইয়েস। আমরা আপনাকে মিস করব। থ্যাঙ্কস। বাঘিনীর মতো আমার কেসটা লড়লো, সতীটাকে সামনে আনলো। শেষে উনি কি পেলেন আন্টি? সত্য যারা বলে আর সত্যিটাকে যারা খোঁজে তাদের বন্ধু কম, শত্রুই বেশি হয়। সত্যি একটা বিষাক্ত ওষুধের মতো, যেটা শুধু সাহসী মানুষেরাই হজম করতে পারে। আর ডিসিপির মধ্যে সাহসের কোনো খামতি নেই। উনি যেখানেই যাবেন সত্যি ঠিক বেরিয়ে আসবে। ধৃত সমস্ত অপরাধীর বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। 2 অপরাধী এখনো গ্রেফতার হওয়া বাকি। এই কেসের তদন্ত এখনো চলছে। রীতা গোমস সত্যি কথা বলছিলেন না, তিনি বিরোধীদের এজেন্ট ছিলেন আর না কোনো ষড়যন্ত্রের ঘুঁটি। মিথ্যে কাহিনী বলার তার কাছে একটাও কারণ ছিল না, কিন্তু তার কথা কেউ শুনছিল না। কিন্তু একজন লেডি অফিসার খুবই সেন্সিটিভলি আর কঠোরভাবে এই কেসটার সত্যতা উদ্ঘাটন করেন। যেই পুলিশ কর্মীরা রীতাকে অপমান করেছিল, তার চরিত্রের দিকে আঙুল তুলেছিল, তাদের সাসপেন্ড করে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো সাহসী আর সত্যের সিপাহী ডিসিপি অনুরাধা সরকারকে বদলি করে দেওয়া হয়েছে। তিনি এখন এই কেসের ইনচার্জ নন। এই কেসটি আমাদের সমাজের হিপোক্রেসিটাকে সামনে নিয়ে আসে। যখনই কোনো মহিলা নিজের মতো করে জীবন কাটাতে চায়, যদি কোনো পাবে গিয়ে একটা ড্রিঙ্ক নিতে চায়, তখন সমাজের সমস্ত অনুশাসন তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে বেইজ্জত করে ছাড়ে। আর যদি আনফরচুনেটলি তার সম্মানের উপর হামলা হয়, তাহলে বলা হয় যে এই সমস্যা সে নিজে ডেকে এনেছে, সে নিজেই এর জন্য দায়ী। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি? মহিলাদের আচরণের জন্য 1 মাইল লম্বা লিস্ট, কিন্তু পুরুষদের জন্য সবকিছুর অধিকার আছে। একজন মহিলার ধর্ষণকারীর মরালিটির উপর এত ডিসকাশন কেন হয় না? যখন কথা হয় মহিলাদের বিহেভিয়ারের, তখন আমরা কালচারকে সামনে আনি। কিন্তু একজন রেপিস্ট কি এই ঘুম ধরা কালচারের অংশ নয়? পুলিশ আর প্রশাসনের প্রবীণ আর দায়িত্বশীল লোকেরা এই কেসে খুব সিরিয়াস ভুল করেছে। একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনে একজন মহিলার ব্যক্তিগত জীবন, তার মোরালিটি, তার সম্মানকে বিনা কারণে এই সব কিছুর মধ্যে আনা হলো। নিরপেক্ষ হয়ে ন্যায় দেওয়ার বদলে মানুষের ব্যক্তিগত চিন্তা আর বিচারকে গুরুত্ব দেওয়া হয়, যখন একটা যোগ্য প্রশাসনের এই সমস্ত কিছু থেকে দূরে থাকা উচিত। অপরাধের অনেকটা অংশীদার আমরাও। আমরা সমাজের সদস্য, পুরুষ আর মহিলা। বেশিরভাগ সময় মহিলাদের আচরণ নিয়ে বেশি জাজমেন্টাল হয়ে যাই। প্রয়োজন হলো আমরা আমাদের সভ্যতাকে রেগুলারলি পরখ করি, অ্যানালাইজ করি আর তাকে স্বচ্ছ করে তুলি। যে ধারণা, যে আইডিয়া সময়ের সঙ্গে বদলায় না, সেটা সমাজের জন্য বিষাক্ত হয়ে ওঠে। পুরনো প্রথাগুলিকে বেদবাক্য ধরে নেওয়াটা ইঙ্গিত যে এর থেকে ভয়ঙ্কর অপরাধ জন্ম নেবে। যদি আমরা সময়ের সঙ্গে পা মেলাতে চাই, সত্যের চোখে চোখ মেলাতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে আয়না সবসময় আমাদের সামনে থাকে, পিছনে নয়।